আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ 2025 সাল এবং মে মাসের 22 তারিখ। আমি শামীম মালয়েশিয়া থেকে বলছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মানুষের জীবন কাহিনী নিয়ে, বিশেষ করে প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে আমার চ্যানেলে যে ধারাবাহিক ভিডিওগুলো আপনারা দেখেন, তার এই ধারাবাহিকতায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা খুব শীঘ্রই দেখবেন আমাদের মমিনুল ভাইয়ের জীবন কাহিনী আজকে। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই যে আমাদের মমিনুল ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি ভাই, আলহামদুলিল্লাহ। জি, তো মমিনুল ভাই মালয়েশিয়াতে কিভাবে আসলেন আর কেন মালয়েশিয়া আসার পরিকল্পনা করলেন, তো বিস্তারিত তাহলে একটু বলেন, আমরা শুনি। ভাই মালয়েশিয়া আছি, অনেক একটা আশা আকাঙ্ক্ষা ছিল মালয়েশিয়া দেখার জন্য। আচ্ছা দেশে থাকতে এই পরিকল্পনা ছিল মালয়েশিয়া দেখার জন্য। তো দেখার স্বাদ জেগেছে যখন দেখতাম অনেক মানুষ শিবে আসতে। আচ্ছা, মানে নদী পথে মালয়েশিয়া আসতো। আচ্ছা, তখন থেকে আপনার ইচ্ছা ছিল যে মালয়েশিয়া আসবেন। আচ্ছা তখন থেকে যে মালয়েশিয়া কেমন, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ আসতেছে। আচ্ছা মালয়েশিয়া একটা বার হলো যায় ঘুরে দেখে আসবো। আচ্ছা কি এমন আছে মালয়েশিয়াতে, মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে আসতেছে। তো শুরুতেই আমি বলে রাখি, এখানে আমার কাজের ক্ষেত্রে নাম ব্যবহার হয়েছে মমিনুল। আমার মূল নাম হলো শাহ আলম। শাহ আলম। আচ্ছা, জি শাহ আলম ভাই বলেন। এই আর কি। আমার ওইখানে দেশের মধ্যে বাংলাদেশে আমাদের এই পাশের গ্রামে এক বড় ভাই ছিল। তো এদিকে প্রায় টাইমে আমি বাজারে বলতাম যে ভাই আমি কি মালয়েশিয়া যাওয়া সম্ভব? তখন ওই ভাই বলছে তুমি কিভাবে যাবা? যাইতে গেলে অনেক কিছু সংরক্ষণ করা লাগে, ব্যাংক স্টেটমেন্ট, কয়েকটা রাষ্ট্রে ঘুরতে হয়, তারপরে ভিসা বাইর করতে হয়, তারপরে আসতে হয়। মানে যেভাবে বলছে যে আপনার পক্ষে যাওয়া অসম্ভব, এরকম ভাবেই বলছে। খুব সিরিয়াস ভাবে দাঁড় করাইছে। আচ্ছা, আমি বললাম যে ভাই আমি চেষ্টা করব, মালয়েশিয়া আমি যাই দেখব। তো ওনার কথার উপর ভিত্তি করে আপনার একটা জিদ এসে গেছে যে যেয়ে দেখবো। চেষ্টা চালাই গেছি আর কি। আচ্ছা, যাক। তো অবশেষে আস্তে 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 একটা টাইম হলো যখন মালয়েশিয়ার কলিং খুল, তখন আর একটু আশা আকাঙ্ক্ষা ইচ্ছা জাগছে। আচ্ছা যে আমি তো এমনিতে ভ্রমণ ভিসা নিতে পারতাছি না, আচ্ছা তাহলে আমি কলিং এ যাই দেখে আসবো। আচ্ছা দেশে আমি ওই টাইমে ব্যবসা বাণিজ্য করি, ভালোই খারাপ না, মোটামুটি চলার মতোই ব্যবসা বাণিজ্য করি। জি। তো ইয়ার ফাঁকে অনেকে মেসেজ দিছে যে তুমি দেশে তো কাজ করে টাকা রাখতে পারো না, তুমি বিদেশ চলে যাও, বিদেশ গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে। আচ্ছা, 1 লাখ টাকার মতো তোমার স্যালারিটা দাঁড়াবে। 1 লাখ টাকা স্যালারি আসবে। আচ্ছা, তো এরকম আসলে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনার ফাঁদ। যারা প্রথম বা নতুন প্রবাসে আসতে চায় তাদেরকে বিশেষ করে অধিকাংশ দালালরা এই ফাঁদটাই পাতে যে আপনার মালয়েশিয়াতে গেলেই বা প্রবাসে গেলেই 1 লাখ টাকা বেতন, কিন্তু আসল বাস্তবতা কি সেটা আমরা দেখতেছি। জি বলেন। সমাজে এটাই বেশিরভাগ প্রচার হয়। জি, যে 80,000, 1 লাখ, 90,000 এমন কামাতে পারবা। জি, তারপরে হাতে গোনা যদিও মুষ্টিমে 8-10 জন কামাতে পারে, কিন্তু 90 জনই এখন বাস্তবতায় এসে দেখি অনেকটাই ভিন্ন। আচ্ছা, তারপর কলিং যখন করলো তখন একটু আশা আকাঙ্ক্ষা জাগলো। এই মানে যার কাছে বই জমা দিছিলাম, জি, তখন একটা মানে ওরকম সিরিয়াস ভাবে আসবো, ওরকম ভাবে জমা দিই। আমি দেশে ব্যবসা বাণিজ্য করতেছি। আচ্ছা,
ওরকম সিরিয়াস ভাবে জমা দিই এমনি মানে দিয়ে রাখছি, হলে দিয়ে হলো, না রাখছি। হলে না হলো, সমস্যা হলে নাই। হলো না হলে না। আচ্ছা যাই হোক বইটা নিয়ে আমার 4 মাস ঘুরানো হয়েছে আর কি। বইটা আচ্ছা। নিয়ে যে এভাবে যাবা ওভাবে যাবা, একজন থেকে আরেকজনের কাছে দিছি। হুম। তো এই আশার আকাঙ্ক্ষা নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছি। আচ্ছা যাই হোক সিরিয়াস হয়ে গেছি, তারপরে যেমনি হোক মালয়েশিয়া আসলাম। আসার পর দেশে আমার ভালো একটা স্যালারি হতো ব্যবসা বাণিজ্য দিয়ে, আচ্ছা। মোটামুটি 60-70 হাজার এমনও মাসে গেছে কাজ করে। তো দেশেই আপনি 60-70 হাজার টাকা ইনকাম করতে পারতেন মান্থলি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালোই ছিলেন। জি দেশে ভালোই ছিলাম, অনেক লোক নিয়ে চলাফেরা করতাম, অনেক লোকের হেল্প করতাম, অনেক লোকের ডাকে সাড়া দিতাম। আচ্ছা যাক ওই বিষয় এখন নাই বললেই নয়, আরেকদিন যদি সময় পাই ইনশাআল্লাহ তাহলে ইতিহাসগুলো বলবো। দেশের ইতিহাস আরেকদিন শুনবো। এখন মালয়েশিয়া তারপরে যে আপনি আসলাম, আসার পরে দেশে থাকতে অনেকেই সাপোর্ট দিছে। আচ্ছা যে তুমি মালয়েশিয়া আসো, আসলে তোমাকে রিসিভ করবো, আচ্ছা তোমাকে কাজ নিয়ে টেনশন করা লাগবে না, কাজ হ্যাঁ। দেব। তো মোটামুটি যোগাযোগ করছি। তো দেশে যেরকম আশা আকাঙ্ক্ষা দিয়েছিল, আসার পরে পুরাটাই ভিন্ন, পুরাই ভিন্ন। পুরাই ভিন্ন। আচ্ছা যাদের ভরসায় আসছিলাম হ্যাঁ হ্যাঁ তারা আমাকে রিসিভ করবে, তারা আমাকে সুন্দর একটা স্থানে দাঁড় করাবে। তো যাই হোক, যেদিন প্রথম ঢুকি মালয়েশিয়া, তখন আমার আত্মীয় বা রিলেটিভ কাজিন কারোরই আমি পাশে পাইনি ওই দিন রাত্রে। আচ্ছা তো ওই দিন রাত্রে আমার সহকারী একজন ছিল, মানে উনিও মালয়েশিয়ার আসছে আমার সাথে, মানে উনি অন্য এলাকার অন্য একটা ভিন্ন, মানে আসতে গেলে অনেক লোকেদের সাথেই দেখা হয়। আচ্ছা তো এর সাথেই আস্তে 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 ওই টিবিএস একটা স্টেশন, তো ওইখানে আসলাম বাস স্টপ। আচ্ছা ওইখানে আসার পরে এনে একটা ছোট ভাই ছিল, উনি রিসিভ করছে ওই সিনিয়র ভাইটাকে। টিবিএস বাস স্টপের ওখানে? জি। আচ্ছা, টিবিএস বাস স্টপ অনেকেই চিনে, জি যারা মালয়েশিয়াতে মালয়েশিয়া। থাকে, বিশেষ করে আপনার কুয়ালালামপুরের পাশে খুবই আপনার নাম করা একটা বাস স্ট্যান্ড। আচ্ছা, জি। তো ওখান থেকে রিসিভ করে আপনাকে? ওখান থেকে ওই বড় ভাইয়ের ছোট ভাই রিসিভ করে। আচ্ছা তখন আমাকে বললো, মানে আমার আচার ব্যবহার দিকে, যে আপনি কোথায় যাবেন। আচ্ছা তখন আমি বললাম যে ভাই আমি তো যার ওখানে যাব, উনি তো এখন আসতে পারতেছে না, ব্যস্ততার কারণে গাড়িও পাঠাইতে পারতেছে না, রাত আচ্ছা। হয়ে গেছে। তো এখন কি করা যায়, আমিও একটু টেনশনে আছি। আপাতত সুনির্দিষ্ট জায়গা নাই কোথায় যাবেন? জি, জি, কোথায় যাব সুনির্দিষ্ট জায়গা নেই। আচ্ছা আচ্ছা তারপরে সম্ভবত মনে হয় রাত্রে 12টা বা 1টা এমনই হবে, টাইমটা ওই টাইমে খেয়াল নাই। আচ্ছা তখন ওই ভাই বলছে যে তাইলে আমার সাথে আসো, আমার ছোট ভাইয়ের রুম আছে, ইনি গর্ব আচ্ছা। করে বলছে। আচ্ছা তো যাই হোক, ইনি ছোট ভাইয়ের ওইখানে উঠলাম, ইনি ছোট ভাই ওইখানে খাবার টাবার দিল, এনিকে যেমন দিল আমাকে তেমনই দিল। আচ্ছা, তো আপনার কথাবার্তা হয়তো ভালো লাগছে, মায়া দেশি লাগছে, ভাই হিসাবে মোটামুটি ইনি ফার্স্টে অনেকটাই সম্মান করলো। অনেকটা হেল্প করলো। আচ্ছা তো তারপর আমার যে কাজিন ছিল ওইদিকে, ইনি পরের দিন গাড়ি পাঠাইছে আচ্ছা সকালের দিকে, সম্ভবত 10টার দিকে বা 11টার দিকে এমন টাইমে গাড়ি পাঠাইছে। তো জিপিএস থেকে বেশি একটা দূরে না, আমি যে জায়গায় ছিলাম, সম্ভবত ওই কাজিনের বাসায় যাইতে 20 টাকা নাকি 30 টাকা এমন মালয়েশিয়ার রিঙ্গিতে গ্রাফ ভাড়া লাগে। জি গ্রাফ আচ্ছা আচ্ছা এই আর কি। তো এতটুকু ডিস্টেন্সে আমাকে রাত্রে রিসিভ করতে পারলো না, রাত্রে অনেকটাই প্যারেশানি ছিলাম, টেনশনে আচ্ছা। ছিলাম। তো যাই হোক, বিদেশের বাড়ি অনেকেই ব্যস্ততার মধ্যে থাকে, ওই ব্যাপারে আমার কিন্তু অভিযোগ নাই। তো এই গেল মালয়েশিয়া ঢোকার মধ্যে স্থানের যে ব্যাপারটা একটু এলোমেলো, যে তো তারপরে আপনি এসে পৌঁছালেন আপনার সেই রিলেটিভের বাসায়? রিলেটিভের বাসায় পৌঁছাইলাম। তো এখানে ভাবছি ওরা কাজ টাজ মিল করবে, ওরা অনেকটা চেষ্টা করছে কিন্তু ওই টাইমে কাজ দিতে পারলো না। আচ্ছা কাজ দিতে পারতেছে না। যাই হোক, একটা লোকের মাধ্যমে একটা জায়গায় গেছি, ওইখানে যে একটা জব নিয়েছি রেস্টুরেন্টের জব। তো ওই রেস্টুরেন্টের
মালিক ছিল মালায়ু, আচ্ছা এক মহিলা বলতে মেয়ে আর কি, কত 24-25 বা 27-28-30-এর ভিতরেই হবে আচ্ছা। ওর বয়সটা। তো ওইখানে 26 দিনের মতো কাজ করলাম, করার পরে যাই হোক ওইদিকে একটা ঘটনা ছিল, ওইটা আরেকদিন নিয়ে আসবো। ইনশাআল্লাহ, ওই ঠিক ঘটনাটা আছে। অনেকটাই কষ্টের মতো, ও আচ্ছা। তো এই আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া আমি মনে করি জরুরি। আপনি তাহলে কি কলিং ভিসাতেই আইছেন? না, আমি কলিং এ জমা দিছি, কিন্তু কলিং বিষয় আসতে পারি না। কিন্তু যিনি কলিং বিষয় আনবে করে হুম হুম। ইনি আর কলিং এ আনতে পারে না। ওই টাইমে একটা ইয়ার সুযোগ গেছে, আর্টিকেল 0.2, আচ্ছা। ওইটার মাধ্যমে ওই কোম্পানি আমাকে রিসিভ করছে। না, আমি এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ আপনি বললেন যে আসার পরে আপনার জব ছিল না, তারপরে আপনি একটা রেস্টুরেন্টে অল্প কয়েকদিন জব করছেন। তো মূল বিষয়টা এখানে যে আপনি যদি কলিং ভিসায় আসতেন, তাহলে তো আপনার কলিংয়ে কোম্পানি, যেই কোম্পানিতে আসছেন সেখানে কাজ হতো। তার মানে আপনার সেখানে কাজ হয়নি, নাকি আপনি কলিং ভিসা বাদে অন্য কোনো ভিসায় আসছেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন, কারণ তা না হলে আপনার অডিয়েন্স ক্লিয়ার বুঝবে না। তবে এটাও সত্য যে অনেকেই কলিং ভিসায় আসলেও তারা কোম্পানিতে কাজ পায় না, তখন তাদেরও কাজের জন্য হতাশ থাকতে হয়। ওই টাইমে আমি আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চল নরসুন্দি, আমার কাজিনের এই আত্মীয় লাগে, এনি মোটামুটি কলিং খুলছে। এর মাধ্যমে অনেকটাই লোক এনি স্যালাইং এর মধ্যে আছে। আচ্ছা। তো এনি অনেকটাই প্রভাবশালী ছিল, এই দেশে বিবাহ করছে, ছেলে সন্তান আছে। আচ্ছা। উনি মাধ্যমে পরামর্শ নেওয়া যায়। এখন তো কলিং আমি কিনি নাই। আচ্ছা। আমি যেগুলো আছে দেখা গেছে আর্টিকেল 0.2 এর মধ্যে আমার লোক সেক্টর সার্ভিসে গুছাইতেছি। আচ্ছা। তখন এনি আমাকে সেক্টর সার্ভিসের মাধ্যমে সামিল করব। আচ্ছা। তখন এনি কোম্পানির মধ্যে কাজ নাই বিধায় আমি ওইখান থেকে চলে আসছি। ও, তাহলে আপনি কলিং ভিসাতেই আসছেন সার্ভিস সেক্টরে, কিন্তু কোম্পানিতে আসার পরে কোম্পানিতে মূলত কাজ নাই। তো এই বিষয়টাই হয়, যেটাকে আপনার সংক্ষেপে মানে সাপ্লাই কোম্পানি বলে, যে আপনার এনে দিবে, ভিসা করে দিবে, কিন্তু তারা কাজ দিবে না, বা কাজ দেওয়া তাদের কোনো প্রজেক্টই নাই। আচ্ছা, তো যারা আপনার বিশেষ করে দেখছেন অডিয়েন্স, একটা বিষয় আসলে আপনাদের স্পষ্ট হওয়া জরুরি। বিশেষ করে রিসেন্টলি অনেকেই আপনার কলিং ভিসার জন্য আবারও আপনার হয়তো নানান ধরনের আপনার চিন্তাভাবনা করতেছেন, বিভিন্ন দালালের আপনার কথা শুনে আপনারা কলিং ভিসার জন্য হয়তো জমা দিতে চাচ্ছেন বা দিবেন। তো এই যে মমিনুল ভাইয়ের যে গল্পটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনারা হয়তো কলিং ভিসায় অনেক বড় স্বপ্ন নিয়ে তারা জমা দিবেন, কিন্তু জমা দেওয়ার আগে অবশ্যই বিষয়টা আপনারা ক্লিয়ার করে নেবেন যে ওই কোম্পানিতে আপনাকে কাজ দিবে নাকি দিবে না, আসার পরে কি আপনাকে কাজ দিবে নাকি আপনার ভিসা করে আপনার মতো ছেড়ে দিবে। তো যে বিষয়টা হয় বর্তমানে আসলে প্রত্যেকটা কোম্পানিতেই আমরা দেখছি, আমার বিশ্বাস মমিনুল ভাইও একমত হবেন যেহেতু উনিও এখানে আছেন, যে অধিকাংশ কোম্পানিতে এখন কিন্তু স্টাফ ফুল, কোনো খালি জায়গা নাই। কাজে যে নিবে এমন নতুন স্টাফ নেওয়ার মতো কোনো জায়গা খালি নাই। কিন্তু যারা এখন নতুন কলিংয়ে আনতেছে তারা হয়তো এরকম সাপ্লাই কোম্পানিতে, তো এনে তাদেরকে বলবে কি যে ফ্রি ভিসা, আমরা তোমাদেরকে ভিসা করে ছেড়ে দিব, ফ্রি ভিসা, এরকম বিরাট একটা মনে করেন যে স্বপ্ন বা গল্প দিয়ে। তো আপনারা যারা আসবেন তারা হয়তো ভিসা নেবেন, কলিং ভিসাতে আসতেও পারবেন, কিন্তু যেটা মেইন সমস্যা, আসার পরে যখন আপনার কাজ থাকবে না, 2 মাস 3 মাস আপনি রুমে বসে থাকবেন, তখন মনে করেন নতুন ঋণ করে বা দেশ থেকে স্বপ্ন নিয়ে যে আসলেন, সেই যে টার্গেট সেটা কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন না। তো যখনই আসবেন কলিং ভিসায় বিশেষ করে জমা দেওয়ার আগে অবশ্যই যে এজেন্টের সাথে আপনারা কথা বলবেন, বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন যে আপনার কি কাজ এবং বেতন কত, আপনাকে কাজ দিবে কি দিবে না। জানার পরে যদি আপনি এসে সেই অনুযায়ী পান তাহলে আলহামদুলিল্লাহ। যদি আপনার বলে যে আমি কাজ দিব না, শুধু ভিসা করে দিব, আপনি যদি তাতে একমত হয়ে আসেন তাহলে ঠিক আছে, সেটা আপনি বুঝেই আসলেন। কিন্তু অনেকের আছে মনে করেন ইচ্ছা বা জানা থাকে না যে ঠিক আছে আমি তো কলিং ভিসায় যাচ্ছি, কাজ নিয়ে তো আর চিন্তা নাই। কিন্তু বাস্তবতা এখানে যে এসে যখন আপনারা ফেস করবেন, যেটা মমিনুল ভাই প্রথম অবস্থায় ফেস করছে, যে আপনার প্রথম অবস্থায় কাজ ছিল না, তারপরে একটা কোম্পানিতে হয়তো অল্প কিছুদিন কাজ করছে, এবং এখানে বিশেষ করে যেটা হয় সাপ্লাই কোম্পানিতে আসার পরে
যখন আপনার কাজ থাকবে না তখন নতুন করে কোনো কোম্পানিতে আপনি যখন কাজ করতে যাবেন, তারা কিন্তু আপনার প্রপার সেই স্যালারিটা যেটা আপনার দেওয়া উচিত, যেটা আপনার সরকারিভাবে আপনার যে নির্ধারিত একটা স্যালারি, সেই স্যালারিটা কিন্তু আপনাকে দিবে না। কারণ তারা আপনার সুযোগ নেয়, এই কোম্পানিগুলো সুযোগ নেয় যে আপনাকে কতটা কম দিয়ে তারা মনে করেন যে আপনার তাদের কাজগুলো করায় নিতে পারে। তো এই বিষয়গুলো আপনার যারা নতুন আসবেন তাদের ফেস করতে হয়। তো মমিনুল ভাইও সেটাই ফেস করছে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। তো তারপরে আপনি ওই যে প্রথম অবস্থায় কাজ করলেন, এরপরে কি হলো? এরপরে বিষয়টা তো অনেকটা লম্বা হয়ে যায়। ওই আচ্ছা, বিষয়টা মানে ঠিক আছে, কাজের বলেন যে আপনি subject সংক্ষেপে গুলো, যতটুকু ওইগুলো বলা যায়। একটু আরেকদিন নিয়ে আসবো। ইনশাল্লাহ। সাবজেক্টগুলো, কাজ কি কি কাজ করেছি, কি কি পজিশনে আচ্ছা। মানে এই পর্যন্ত আসলাম, আচ্ছা আচ্ছা, বর্তমান কি করতেছি, এগুলো নিয়ে আরেকদিন ভিডিওর মধ্যে বলবো। ইনশাল্লাহ। দেশে কি কাজ করেছিলাম, আচ্ছা, দেশের বিষয়টা বলবো। ঠিক আছে, মালয়েশিয়ার বিষয়টা শেষ করে দেশের বিষয়টা বলবো। এই ইনশাল্লাহ। ক্ষেত্রে আমি 2-3 মিনিট একটা কথা বলতে চাই, ওই দেশের থেকে মালয়েশিয়ার লোক আসার ব্যাপারে আচ্ছা, আপনার সাথে আমি একটু যুক্ত হতে চাই। জি শিওর। যেহেতু এখন শোনা যাচ্ছে বর্তমান মালয়েশিয়ান সরকার কলিং দেওয়ার যে ব্যাপারটা, জি জি অনেকেই আমাদের বাংলাদেশের থেকে আগ্রহী হয়ে আছে, আসবে। জি, কলিংয়ে আসবে। জি, কলিংয়ে আসবে। তা আমি এই ক্ষেত্রে কথা বলতে চাই, যারা কলিংয়ে আসবে তাদের যদি রিলেটিভ কেউ এদিকে পজিশন ভালো থাকে, ইয়েস। যে ওনাদের কাছে আইনা রাখতে পারবে, জি, ওনাদের কাছে আইনা পজিশন করে দিতে পারবে, ফুল শেল্টার, থাকা, কাজ, ফুল হ্যাঁ, থাকা, সবকিছু খাওয়া, নিশ্চিন্ত, সব ভরণ পোষণ ওনারা দিতে পারবে। জি জি, বা এবং ওনারা সচ্ছল, কারণ মালয়েশিয়া সচ্ছল থাকলে কিন্তু দেশে থেকে বোঝা যায়, জি, হ্যাঁ, যে ইনি সচ্ছল আছে দেখে পরিবার ভালো যে কোনো চলতেছে। পরিস্থিতিতে ব্যাকআপ দিতে জি, পারবে। জি। তো ওইরকম পজিশন যদি থাকে তাইলে বাংলাদেশে যারা আসার মানে আকাঙ্ক্ষা আছে, হুম। আগ্রহ আছে, তারা আসুক। কিন্তু এই দেশে কেউ নাই বা ওইরকম পজিশনে নাই, যদি আসে তাইলে মানে হতে পারে অনেক বিপদ। অনেক বিপদ, ইয়ার হুম, চেয়ে হুম। কষ্টজনক মানে বিষয় তার লাইফে মনে হয় আর আসবে না। আচ্ছা, ওরকম একটা পজিশনে যাইতে হবে, কারণ আমি আইসা দেখছি অনেক লোক এই সাপ্লাই কোম্পানিতে আইসা এই মালয়েশিয়া সাম্পা টোকায় খাইতেছে। আচ্ছা, সাম্পার মধ্যে অনেক কিছু মানে পাইতেছে, হুম, হুম, হুম। এগুলো বিক্রয় কইরা তারপরে এরা চলছে। একটা মানবেতর কঠিন জীবন যাপন জি, করতেছে। জি, অনেক কঠিন। দেখা গেছে এই সারাদিনে দেখা গেছে এখানে ওই যে রুটি যেটা চাপাতি বলে, হুম হুম হুম, 1 টাকার রুটি 2টা-3টা করে খাইয়া তারপরে ওরা এই সাম্পা টোয়া এগুলো খাইয়া দিন যাপন করতেছে। আচ্ছা তো অনেকটাই আমি আসার পরে অনেক মানুষকে হেল্প করছি, আচ্ছা বা আমি অনেকটা কষ্ট করছি, কষ্ট করার পরে মানে এখনো হেল্প করে যাচ্ছি। আচ্ছা, তো এই কাজের বিষয়গুলো আমি আস্তে আস্তে মানে আরেকদিন সময় পাইলে বলবো। এটা প্রবাস জীবনের অসংখ্য গল্প আছে, জি। হয়তো অনেক গল্প আমরা জানি, অনেক গল্প জানি না, যে প্রয়োজনে অনেক সময় আপনার যেটুকু থাকে বা যেটুকু সম্ভব সেটুকু দিয়ে আসলে একজন আরেকজনের উপকার করতে হয়, হেল্প করতে হয়। সেটা হতে পারে কাজ দিয়ে, হতে পারে অনেক সময় রুমে থাকার বিষয়ে, অথবা আপনার টাকা দিয়ে, যে কোনো বিষয়, হয়তো রিসেন্টলি বা টেম্পোরারি একটা হেল্প, হয়তো আমার খরচের টাকা আছে 300 রিঙ্গিত, যেটা ফর এক্সাম্পল, হয়তো একজন এমন একটা কঠিন অবস্থায় পড়ছে, তার চলার গতি নাই, তো হয়তো তার পরিস্থিতি দেখে আমি হয়তো 20 টাকা 50 টাকা তাকে হেল্প করলাম, রিঙ্গিত, 20 রিঙ্গিত, 50 রিঙ্গিত, এরকম আর কি হেল্প করলাম, যেটুকু সাধ্যের মধ্যে। যা যেটুকু পারতাছে সেটাই। হেল্প করে নিতেছে। তো আসলে এই বিষয়গুলা খুবই স্পর্শকাতর, যারা আপনার বাস্তবতা এখানে দেখছে তারাই প্রকৃতপক্ষে এটা বুঝবেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন এবং প্রবাস জীবনের প্রথম সময়টা যারা কাটাইছেন। মমিনুল ভাইয়ের গল্প থেকে আমরা এটাই বুঝলাম। তো আমিও যখন প্রথম আসছি অবশ্যই আমিও নানান সমস্যা ফেস করছি, তো তারই সাথে দেখলাম যে অনেক কিছুই মিলে গেল। তো আমার বিশ্বাস 99% প্রবাসীর জীবনেই এরকম অসংখ্য গল্প আছে, যেটা আসলে খুবই কষ্টের গল্প। আমরা অনেক গল্প জানি, অনেক গল্প আমরা জানি না। তো তার মধ্যে দিয়েই এটাই বলতে চাই, যারা প্রবাসে আসতে চান তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। জি, প্রস্তুতি নিয়ে আসবেন, যে আপনার অ্যাটলিস্ট যে থাকা বা কাজ এগুলার যেন ব্যাকআপ দেওয়ার কেউ থাকে,
যে আপনি যদি ইনকেস কোনো মনে করেন যে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েন, জি। তখন যেন আপনার ব্যাকআপ দেওয়ার কেউ থাকে, যে না আপনাকে থাকার একটা ব্যবস্থা করে দিবে, বা আপনার হয়তো একটা কাজের ব্যবস্থা করে দিবে, অথবা আপনার 1-2 মাস কাজ নাই, অ্যাটলিস্ট আপনার খাওয়ার জন্য যে 100-150-200 রিঙ্গিত লাগবে, এই সাপোর্টটা যেন আপনি পান। জি। তো এই সাপোর্টটা আর এই ব্যাকআপটা যদি আপনাদের থাকে, তাহলে হয়তো আপনারা কিছুটা মনে করেন যে ভালো থাকতে পারবেন। আর তা না হলে হয়তো মনে করেন যে অনেকটাই এর কষ্টে চেয়েও থাকতে হবে। আরও অনেক কঠিন। মমিনুল ভাই যেটা বলল, এটা তো আমরা শুনলাম, এর চেয়েও অনেক কঠিন গল্প হয়তো আছে, জি। যেটা হয়তো আমাদের অজানা। তো সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। জি। আর তার মধ্য দিয়ে সর্বশেষ এটাই বলতে চাই, যারা আপনার মালয়েশিয়াতে কলিং ভিসার জন্য আসতে ইচ্ছুক, আমরা হয়তো এখান থেকে কাউকেই ডিমোটিভেট করতেছি না, বা কাউকেই আপনার হতাশ করতেছি না যে আসতে মানা করতেছি। মূল সিচুয়েশনটা কি, যে বাস্তবতাটা কি আমরা এখানে দেখছি, সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। হয়তো এখন দেশ থেকে যারা দেখবেন, তারা হয়তো অনেকটা ভুল ভাবতে পারেন যে হয়তো ওনারা আসেন আমাদেরকে যাইতে মানা করছে বা ডিমোটিভেট করছে। না, বিষয়টা এমন না। আমরা চাচ্ছি এমনটা যে, আমরাই ভাবতাম জি, দেশে থাকতে। এটা প্রত্যেকেরই একটা ধারণা, কিন্তু আমরা চাচ্ছি যে মূল বিষয়টা সামনে আনতে, এবং আপনারা বাস্তবতা জানার পরে, তারপরেও যদি মনে করেন যে না আমি এই কঠিন বাস্তবতা ফেস করতে প্রস্তুত আছি, তাহলে ঠিক আছে, আপনি আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, অনেকেই আছে কিন্তু দেশে ভালো সিচুয়েশনে আছেন, যেমনটা মমিনুল ভাই বললেন যে ব্যবসা করতেন, উনি ভালোই ছিলেন, তো তারপরেও কিন্তু এরকম বড় স্বপ্ন বা আপনার অনেকটা সাজানো গল্পের উপর ভিত্তি করে অনেকে সিদ্ধান্ত নিয়ে এখানে আসার পরে অনেকে হয়তো পরবর্তীতে পস্তান, বা আপনার আগের চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হন, প্রবলেম ফেস করতে হয়। তো এই বিষয়গুলোই আর কি আমরা সামনে আনার চেষ্টা করলাম। যারা দেশ থেকে দেখছেন, যারা প্রবাস থেকে দেখছেন, যারা বিশেষ করে প্রবাসে আছেন, তারা অবশ্যই বুঝবেন বিষয়গুলা। যারা দেশ থেকে দেখছেন, তাদেরও বিষয়টা গভীরভাবে আরও চিন্তা করার জন্য এবং একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা পরামর্শ দিব। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ এটাই বলতে চাই যে প্রবাস জীবনটা যেমনটা ভালো, তেমন আবার মনে করেন কষ্টেরও। তো সুখ তো একদিনে আসে না, অনেক দিনের প্রচেষ্টার ফল। তো আপনারা প্রথম অবস্থায় এই যে প্রবলেমগুলো ফেস করার জন্য যদি প্রস্তুত থাকেন, তাহলে আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি দেশে আসলে ভালো একটা অবস্থানে আছেন, তাহলে কারোর মিথ্যা স্বপ্ন দেখানো বা গল্প শুনে, বা আপনার বড় স্বপ্ন দেখায় যে আপনাকে একটা ফাঁদে ফেলবে, এই স্বপ্ন দেখে বা এই ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি যেন আপনার পুরো লাইফটা আপনার নষ্ট করবেন না। এটাই আমাদের চাওয়া পাওয়া। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি। সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।